বেশ, তো আজকে আমরা আলোর রিফ্লেকশন শেষ করে রিফ্রাকশন শুরু করব। বাড়িতে অঙ্কগুলো করছি সবাই? কে কে আছে একটু দেখি। সাত্বিক, আরজে, এসপি, কি নাম সব কিছু তো বুঝতে পারছি না। কি রে, অঙ্কগুলো করছিস বাড়িতে? সব না, চুপ, কোনো উত্তরই নেই কারো। বেশ বেশ, আজকে রিফ্রাকশন শুরু করছি আমরা। বা প্রতিসরণ। প্রতিসরণ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং বেশ কিছু জিনিস জানার আছে, শেখার আছে। ভালো চ্যাপ্টার এটা, এবং প্রচুর প্রবলেমও করতে হবে এটা থেকে। তো আলোর প্রতিফলনের একটা জিনিস আমরা পেয়েছিলাম, প্রতিফলন, যেটা আগের চ্যাপ্টারে করেছিলাম। তাতে এই যে এটা একটা সারফেস ছিল, আর এই সারফেসের ওপর একটা আলো এই দিক বরাবর এসে পড়লো, একটা রে বলি আমরা। আমরা তো রে থিওরি পড়ছি, ওয়েভ থিওরি এর পরে পড়বো আমরা। তখন আমরা দেখবো আলোটা ছড়িয়ে আছে, সোজা যাচ্ছে, যেটা রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট, সোজা যাচ্ছে, এটা এরকম বিহেভিয়ার পড়বো না, পরে আবার এর অন্যরকম জিনিস পড়বো। তখন আমরা রে থিওরি করছি, সোজা আলো যায় সরলরেখা অনুসারে, রে ডায়াগ্রাম দিয়ে এসব পড়ি। নর্মাল টানি এখানে, আর তারপরে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আলো এখানে গেল। এটা সাপোজ একটা বিন্দু এ, এটা সাপোজ একটা বিন্দু বি। এরকম যেতে পারতো, এখানে আসতে পারতো, তারপরে ওই বিতে যেতে পারতো, কিন্তু সেটা হয় না। এরকম হতে পারতো, এখানে এসে ওইদিকে যেতে পারতো, কিন্তু হয় না। প্রতিফলনের সূত্র যেটা, সেটা হচ্ছে আই কোণ সমান আর কোণ হবে, এরকম হতে হয়। আমাদের যে নিয়ম, ব্রহ্মাণ্ডের বা প্রকৃতির যে ধরনের নিয়মগুলো নিয়ে চলে, সেই নিয়মগুলো তো কিছু একটা কন্ডিশন, একটা এক্সট্রিম ভ্যালু অনুসারে নিয়ম চলছে। মানে একটা ইন্টারমিডিয়েট কোনো একটা কন্ডিশন অনুসারে কোনো নিয়ম কিন্তু চলতে পারে না। মানে কিছু একটা নিয়ম বানিয়ে দিলাম, এটা হতে পারে, সেটা না, একটা এক্সট্রিম কন্ডিশন হতে হবে, তার কিছু শর্ত থাকতে হবে, না ওইটা ছাড়া আর কোনো কেস হতে পারে না। হ্যাঁ, তো যদি এই দিক থেকে আলো ফেলি, আর যদি আলোটা ওই দিকে চলে যেত না, যদি এই দিকে আলো ফেলি আর যদি ওইখানে পৌঁছায় বিতে, এরকম করে যদি চলে যেত, তাহলে খুব সমস্যা হয়ে যেত। কি সমস্যা হতো? যদি আলোটাকে এই দিকে ফেলতাম, তাহলে সে তো আবার বলছে যে আমি একই কোণে, আগের যা এই কোণে এসে গিয়েছি, তাহলে আমি সেম কোণে বেরিয়ে যাব, তাই না? এই দিক বরাবর যদি আসে, তাহলে সে যে কোণে বেরিয়ে যাবে, সেটা বেশি, সাপোজ এটা যা যে কোণ, এই কোণের থেকে তার বেশি, তাহলে ওই দিক বরাবর যদি তাকে এই কোণে ফেলতে হয়, তাহলে এই দিক বরাবর চলে যাবে সেম। তাহলে কিছু তো একটা ল আছে, কারণ এখানে তুমি যদি ওই দিক বরাবর আলো ফেলো, তাহলে এরকম হতে হয়। এখানে আলো ফেললাম, এই দিক বরাবর এটা বেশি যদি হয়, তাহলে এরকম হতে হবে। তাহলে এই যে আলো আসছে এই দিক বরাবর, ওই দিক বরাবর চলে যাচ্ছে, কোন একটা দিক উল্টো পাল্টা যদি কিছু একটা নিয়ম থাকে, তো নিয়মটা থাকতে হবে। মানে এইদিকে ফেললে ওইদিকে যা যেভাবে বেরিয়ে যাবে, ওই দিক থেকে ফেললে এইদিকে সেম ঘটনা ঘটে থাকবে, মানে রিভার্সিবিলিটি মেনটেন হতে হবে। তো ওই জন্য এই যে ভ্যালুগুলো, এটা আই বেশি, আর কম, আর বেশি, আই কম, এইরকম ঘটনাগুলো তুমি কোনো নিয়ম খুঁজে পাবে না, কোনো ল পাবে না। কিন্তু যদি আই ইজ ইকুয়াল টু আর হয়, তাহলে বিজ্ঞানী ফার্মাট একটা নিয়ম বলে গিয়েছিল, যদি দুটো সমান হয়ে যায়, ধরো তোমার এটা তোমার সেই সারফেসটা ছিল, এটা তোমার এ বিন্দু ছিল, এটা তোমার পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এই জায়গাটা আলো এসে পড়ছে, আর এখানে এই সমান কোণ করে এখানে বেরিয়ে যাবে বি। এই যে ও বিন্দু এ ও বি, এই যে পথটা দেখতে হবে, এই পথটা হবে সব থেকে একদম শর্টেস্ট পাথ। হ্যাঁ, শর্টেস্ট ডিস্টেন্স, সব থেকে কম ডিস্টেন্সের মধ্যে ঝাট করে চলে যাবে, রিফ্লেক্স হয়ে ঝাট করে চলে যাবে। যদি সে রিফ্লেক্ট হয়ে যায়, সোজাসুজি নয়, রিফ্লেক্ট হয়ে যদি যায়, তাহলে এটা শর্টেস্ট ডিস্টেন্স হতে হবে, বা শর্টেস্ট টাইমও বলতে পারে, পরে আসছে সেটা। তো কিভাবে বুঝবে এইগুলো শর্টেস্ট টাইম নয়? এটা যদি ওই দিক বরাবর যায়, তাহলে এটা একটা বড় ডিস্টেন্স। কিভাবে বুঝবো? তার কারণ হিসাবে ফার্মের বলেছিল যে এটা যেটা মিরার, তার কারসপন্ডিং একটা বিন্দু ধরে নাও, এটা ঠিক সমস্ত, এটা যতটা উঁচুতে বিন্দুটা আছে, ঠিক ততটা নিচুতে একটা বিন্দু ধরে নাও, সেটাকে বলে দাও বি ড্যাশ। এবার ধরে নাও এখানে সব মিডিয়াম, তাহলে যেহেতু এইটা থেকে ওইটা সেম মিডিয়াম,
যেহেতু এইটা থেকে ওইটা ডিস্টেন্স বি, এটা থেকে এটা ডিস্টেন্স যেটা বি ড্যাশ সেটাও বি, সেম। মানে এটা যদি নাম দিয়ে দাও, এটা কিছু একটা এ ও বি দিয়েছি, এটা তারপর ডি। তো এই যে ডিস্টেন্সটা ডিবি, এটা এটার সাথে সমান, ঠিক আছে? আর এটা তো দুজনেরই সমান, এটা দুজনের সমান। তাহলে এইখান থেকে যতগুলো লাইন তুমি টানবে, তাদের এই যে লাইনগুলো, এইগুলো 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 সবার সমান ডিস্টেন্স। এটা যতটা ডিস্টেন্স, এটাও ততটা ডিস্টেন্স, এটা যতটা ডিস্টেন্স, এটাও ততটা ডিস্টেন্স। আরে কাল্পনিক মিটার, মিরারের ভিতরে তো কিছু আলো যায়নি, কিন্তু একটা কাল্পনিক বিন্দু ধরলাম। কেন এরকম করলাম? কারণ এবার তুলনা করতে তোমার সুবিধা হবে, কোন পথটা সব থেকে ছোট সেটা তুমি বলতে হবে। যদি তুমি এইটা এইটা দেখো, তাহলে এই গোটাটা দেখো। আর যদি তুমি এইটা এইটা দেখো, তাহলে এইটা দেখো, তারপরে এইটা দেখো। এবার তুলনা করো, এইটার সাথে এটা তুলনা করো, তাহলে বুঝতে পারছি এটা অনেক কম, ঠিক আছে? বিকজ এইটা যেটা, এইটা ততটা, সুতরাং তুমি ওই পাঁচটা নক কনসিডার করে এইটা গোটাটা দেখো, তাহলে এটা দেখতে পাচ্ছ এইটার থেকে অনেক ছোট। হ্যাঁ, সিমিলারলি অন্যগুলো দেখো, যদি আলো এইদিকে ওড়াবার যে ওইদিকে চলে যেত, তাহলে এইখানে এরকম গোটানো, তাহলে এইটার সাথে এইটা তুলনা করো, তাহলে এই পথের থেকেও এটা ছোট, এই পথের থেকেও এটা ছোট, শর্টেস্ট ডিস্টেন্স। তো এইটাই প্রকৃতির নিয়ম, যে কিছু একটা নিয়ম মেনে তো ঘটনাগুলো হচ্ছে। কেন এত এইখান থেকে এখানে যদি তাকে যেতে হয়, কেন সে বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে? বেশি ডিস্টেন্স যদি হয়, তাহলে তো সে অজস্র তার পথ পেতে পারো তুমি। হ্যাঁ, এখান থেকে এটা যতটা বেশি, আর একটা হয়তো আরো বেশি, তার একটা তো আরো বেশি, তাহলে বেশি ডিস্টেন্স তুমি খুঁজেই পাবে না। যেটাই বলবে তার থেকেও আর একটা বেশি পথ তুমি বের করে নিতে পারো। তো শর্টেজ ডিস্টেন্স ঠিক সেরকম, এটা রিফ্লেকশন যেটা হলো, রিফ্রাকশন যদি আমরা করি না, তাহলে সেখানেও ফরম্যাট কিছু নিয়ম বলে গিয়েছিল। সেটা বলেছে শর্টেস্ট টাইম। শর্টেস্ট টাইম, ওখানে ডিস্টেন্সটা কম হবে না, কিন্তু আলো যদি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে ঢুকে যায়, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি ঢুকে যায়, তাহলে টাইমটা নেবে সব থেকে কম। বলা হচ্ছে এইটাই নিয়ম, এটা এই নিয়ম মেনে প্রকৃতি চলে। কিরকম সেটা ধরে নাও, তোমার ধরো তোমার এটা জল আছে, এটা ধরে নাও এটা জল, এরকম করে। হ্যাঁ, আর জলের ভেতরে এ, একটা তোমার একটা বন্ধু এখানে ডুবে যাচ্ছে, ভেতরে ডুবে যাচ্ছে, আর এইখানে তুমি বাইরে আকাশে তুমি উঠছো, কি ড্রোন ফোনে বা হেলিকপ্টারে তুমি বসে আছো, তুমি তোমার বন্ধুকে বাঁচাবে ওখান থেকে, এইখানে তুমি আছো। এবার বন্ধুকে বাঁচাতে গেলে, এটা তোমার ফ্রেন্ড, এটা এ পয়েন্ট, এটা ও পয়েন্ট, আর এটা বি পয়েন্ট। বন্ধুকে যদি বাঁচাতে চাও, কি মাথাতে আসবে? যে সব থেকে তাড়াতাড়ি রাস্তাতে যাব, নাকি সব থেকে কম সময়ে যে রাস্তাটা যাওয়া যায় সেটা ভালো? হ্যাঁ, তোমাকে একটা কাজের জন্য স্কুল থেকে কোথাও যেতে হবে, পরীক্ষা সেন্টারে যেতে হবে, নিজের স্কুল থেকে বা নিজের বাড়ি থেকে পরীক্ষা সেন্টারে যেতে হবে। তো তোমার অনেক রাস্তা আছে, একটা খুব শর্টেস্ট রাস্তা ছোট, একটুখানি গেলেই পেয়ে যাবে, আর একটা রাস্তা একটু বড়, কিন্তু সময়টা কম লাগে। রাস্তা ভালো, তোমার বাড়ির যেটা কাছাকাছি রাস্তা সেটা হয়তো খুব জঞ্জাল, কাদা পড়ে আছে, যেতে টাইম লেগে গেল। শর্টেস্ট টাইম তুমি খুঁজবে যে কিভাবে তাড়াতাড়ি পৌঁছানো যায়। তা এই আলোগুলো না, ওরাও সেভাবে খুঁজে বেড়াচ্ছে, যে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাবো, এটা একটা আলাদা মিডিয়াম, এটা একটা আলাদা মিডিয়াম, কিভাবে গেলে তাড়াতাড়ি পৌঁছাবো। এটা এই নিয়ম মেনে আমাদের নিয়ম প্রকৃতি চলছে, এরকম নিয়ম মেনে। আর ফরম্যাট কিরকম বলেছে দেখে নাও এখানে। এটা যদি তুমি হও, এটা যদি তোমার বন্ধু হয়, তাহলে তুমি কত ভাবে এর কাছে যেতে পারো। তুমি প্রথম ভাবছো যে ঠিক আছে, এটাতে জল, তাহলে এটা ঘন মাধ্যম, এটা ডেন্সার, আর এটা রেয়ার বা এটা লঘু লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। তো লঘু মাধ্যম যেহেতু বায়ু আছে, বাতাস আছে, বা ভ্যাকুয়াম আছে, যাই আছে আছে, তো এখানে মলিকুলস ডেন্সিটি কম, তো তাড়াতাড়ি তুমি চলে যেতে পারো। আর এটা জল ঘন, এখানে বাধা দেবে যারা, তারাও বেশি, সুতরাং এখানে তোমার যাওয়ার স্পিডটা কমে যাবে। সবাই যেন বাধা দিচ্ছে, ঠেলাঠেলি করছে সবাই, এখানে স্পিড কমে যাবে। তো তুমি বুদ্ধি করলে এ থেকে বি তে যাবে বন্ধুকে বাঁচাতে, এমন পথে যাবে যাতে করে এখানে সময়টা একটু বেশি অতিক্রান্ত করতে হবে, আর এখানে একটু সময়টা কম অতিক্রান্ত করতে হবে। মানে এমন একটা রাস্তা চুজ করব যেটা এখানে কম সময় নেবে, আর এখানে বেশি সময়। এখানে তুমি বেশি অনেকটা ডিস্টেন্স হলেও তাড়াতাড়ি চলে যাবে, কারণ এটা ফাঁকায় ফাঁকায় চলে যাবে। কিন্তু এখানে এখানে যত ডিস্টেন্স, বাধাও তত বেশি। তো সে একটা এরকম পথ বেছে নিল, সে বললো ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে সব থেকে কম, তাহলে এইভাবে চলে যাও। এইভাবে চলে গেলাম, দিয়ে ওকে বাঁচাবো। ঠিক আছে, এবার তুমি আলোর কথা ভাবো। তোমার বন্ধু, তুমি এটা তোমার বন্ধু, তুমি এখানে ঝাঁঝা ঝাঁঝা করে এলে, এত দূর পর্যন্ত এলে, এবার এখানে বন্ধুকে বাঁচাতে গিয়েছো। এবার একটা আলো ফেলেছো, এখানে টর্চ লাইট, লেজার লাইটে তুমি একটা আলো ফেলেছো এদিকে বরাবর। এবার আলোটা এখান থেকে এলো, এখান থেকে এলো, এখান থেকে এলো, এখান থেকে এলো, এখানে পড়লো, দিয়ে তারপরে লম্বা হয়ে গেল এরকম। বাস্তবে কি এরকম হবে? যদি না হয়, কেন হবে না?
মানে ওদিকে যাচ্ছিল মিডিয়াম, তাকে টেনে ঘুরিয়ে দিয়েছে এদিকে বরাবর একদম লম্ব হবে। যদি এমন হয় তাহলে তো আলো এরকম করে যেত, কিন্তু আলো এইভাবে তো যায় না, সোজা এসে একবারে নর্মাল ভাবে, এটা অবিলম্ব এইভাবে বেঁকে কি যায়? তাই না? তো এটা আলোর পথ নয়। কেন এই পথটা তুমি রিজেক্ট করলে? কে বলবে? প্রত্যাবর্তক নীতি ভাবো, রিভার্সিবিলিটি, হিন্ট দিলাম। এবার কারো অ্যান্সার আসার কথা। আলো এইদিকে এসে এখানে পড়লো, তারপর কেন সোজা বেরিয়ে যাচ্ছে না? এটা কেন আলোর পছন্দ নয় এই পথটা? এর আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হতে হবে। আপতন, এটা প্রতিফলন নয়, এটা প্রতিসরণ। এটা জল মাধ্যম, এটা রিফ্লেকশন হয়ে ফেরত যাচ্ছে না, এটা প্রতিসরণ করছে আমরা, তাই না? আর প্রতিসরণে আপতন কোণ আর প্রতিসরণ কোণ সমান হয় না তো। এরকম হয়, ক্লাস 7-এ পড়েছি আমরা, 9-এ পড়েছি, 10-এও পড়েছি। এরকম আলো যদি আসে আই কোণে, তাহলে অবিলম্বর কাছাকাছি বেঁকে যায় আর কোণে, এইরকম হয়। আরো সব পড়েছি, সাইন আই বাই সাইন আর সমান মিউ, এসব পড়েছি। তত সব যাচ্ছি না আমি, বেঁকে তো যাই। লম্বভাবে বেঁকে গেলে কি সমস্যা? ওতে হিন্ট দিয়েছি, রিভার্সিবিলিটি। ব্যাস, উত্তর আসছে না, সোজা উত্তর, তাও আসছে না। যদি এই দিক থেকে আলো ফেলি আমি, তাহলে আলো কি এইদিকে যাবে? আলোর পথ তো প্রত্যাবর্তক, ম্যাক্সিমাম কেসেই প্রত্যাবর্তক, শুধুমাত্র একটা দুটো ক্ষেত্রে তুমি পাবে না। যদি এইরকম কেসে এরকম হয়, তাহলে এইরকম করলে আলো তো ওইদিকে বেঁকে যাওয়ার কথা। এবার সাপোজ তুমি এখান থেকে আলো ফেলেছো এদিক বরাবর, তা সে কেন এইদিকে যাবে? তার কাছে সমান মাধ্যম আছে, আসে লম্ব আপতনে এখানে এসে পড়েছে, সে কেন ওই দিকটা বাঁচবে? ওই দিকটার মধ্যে বিশেষত্ব কি? এখানেও বাতাস, এখানেও বাতাস, এখানেও বাতাস, সব জায়গাতে বাতাস আছে। তুমি লম্বভাবে আলো ফেলেছো, সমস্ত ডিরেকশন তার কাছে ইকুয়ালি প্রবাবল, কোনো একটা পার্টিকুলার ডিরেকশন তার বেছে নেবার ক্ষমতা নেই। যদি এইদিকে যাই, সঙ্গে সঙ্গে ও বলবে ওইদিকে যা, তুই তো লম্বভাবে এসে পড়েছিস, তেরছা করে তো আসিস নি। তেরছা করে এসে পড়লে ঠিক আছে, ওইদিকে একটু দল ভারী, ওইদিকে বেঁকে যা। লম্বভাবে এসে পড়লে তো সবাই সমান দাবিদার, তাহলে ওইদিকেও যেতে পারে, এইদিকেও যেতে পারে। সুতরাং রিভার্সিবিলিটি মেনটেন হবে না, ওই জন্য এই পথটা তার পছন্দ নয়। এইদিকে আলো ফেললে যদি এইদিকে যায়, এইদিকে আলো ফেললে ওইদিকে যেতে হবে, সেটা হবে না। দ্যাটস হোয়াই দিস পাথ ইজ ক্যান্সেলড। সিমিলারলি তুমি যদি এরকম একটা বিন্দু নিয়ে নাও, এখানে এখানে একটা বিন্দু নিয়ে নাও, আর তারপরে বিতে চলে যাও এখানে, মানে এখানে লেজার লাইট ফেলেছো, এটা তোমার জল, জলের উপর টর্চ লাইট ফেলেছো, আলো ফেলেছো, আলো ওই দিকে বেঁকে গেল, কোনোভাবেই সম্ভব নয়। প্রথম কথা, এটা সময় কম লাগছে, এখানে সময় বেশি লেগে যাবে। জলের মধ্যে যদি বেশি সময় ব্যয় করো তুমি, তাহলে তুমি বন্ধুকে বাঁচাবে কি করে? ডুবে যাবে না? তা করতে করতে তুমি যেতে যেতেই ডুবে যাবে। তাহলে ওর কাছে পৌঁছাতে পৌঁছাতে সব শেষ, ও লম্ব ভাবে এসে ওখানে যাবে না, এই পথটা তার পছন্দ নয়, সময় বেশি লেগে যাচ্ছে। আবার যদি অন্যভাবে ভাবি, তাহলে এখানে যদি আলো এসে পড়ে, এখানে লম্ব আপতন হচ্ছে, কেন ওইদিকে বাঁধবে? এটা তো প্রশ্ন। সে তো এইভাবে এসে পৌঁছাচ্ছে, তাহলে তো ওইদিকে যেতে পারতো, এইদিকে যেতে পারতো, এইদিকে যেতে পারতো, একটা কোণের মতো, শঙ্কুর মতো, এটা সব দিকে সে যেতে পারতো, কেন ওই দিকটা যেতে পারতো? কোনো দিকই তার কাছে পছন্দ নয়, সুতরাং সে লম্ব ভাবে বেরিয়ে যাবে। লম্বা অপতন যদি হয়, সোজা বেরিয়ে যাবে, এটাও তাই। যদি এদিকে এসে পড়ে, সোজা বেরিয়ে যাবে অপর দিকে। কোনো ডিরেকশনই তো তার পছন্দ নাই। সবাই তো সমান দাবিদার, সবাই ঝগড়া করতে শুরু করেছে, ও বলছে আমার দিকে আয়, ও বলছে আমার দিকে আয়, তো কি বলবে? কাউকে সবাইকে সমান বললাম, আমি লম্ব ভাবে বেরিয়ে গেলাম, যা সোজা বেরিয়ে চলে গেলাম। তাহলে আই যদি জিরো হয়, আই যদি জিরো হয় আপতন কোণ, তাহলে প্রতিসরণ কোণ, প্রতিফলন নয়, প্রতিসরণ কোণ জিরো হবে। সিমিলারলি এখানেও তাই, এখানে যদি তোমার আই যদি জিরো হয়, ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে আলো এসে পড়ে, তাহলে আরো জিরো হবে। ঠিক আছে, এবার এটা তোমার মিডল পয়েন্ট, এখানে তুমি চলে আসো একটা বিন্দু এ, এখানে তুমি যদি এখানে একটা আলো এসে পড়ে, তাহলে এইটা তোমার অভিলম্ব, তাহলে ওই বি তে যেতে হবে তোমাকে, তাহলে তোমাকে এইদিকে যেতে হয়। কিন্তু স্বাভাবিক আইডিয়া বলছে এইটা ডিস্টেন্সটা কম, এই ডিস্টেন্সটা বেশি, সুতরাং এখানে সময় বেশি লেগে যাবে, সুতরাং এটা মিনিমাম টাইম হতে পারে না, তাই না? ফার্মার্স বলে গেছে, বিজ্ঞানী ফার্মার্ট এরকম বলে গেছে, মিনিমাম টাইমে যেতে হবে। ওই জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন কোনো আলো এসে পড়ে, কখনই অভিলম্ব থেকে দূরে সরে যায় না। তোমরা দেখেছো, ক্লাস 7 থেকে পড়েছো, এরকম করে আলো এসে পড়ছে, তো অবিলম্বের কাছাকাছি আসছে। আর ঘন থেকে যখন লঘুতে যায়, তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়। কিন্তু লঘু থেকে ঘনতে এলে অবিলম্বের কাছাকাছি আসে, দূরে সরে যায় না।
সুতরাং এই যে পথটা দেখতে পাচ্ছ এটা টাইম বেশি লেগে যাবে, সো ইট ইজ ক্যান্সেলড। এর পরের পথটা দেখো, এটাও ক্যান্সেলড, কারণ এটাও এখানে টাইম বেশি লেগে যাচ্ছে। আর যদি এইটা দেখো, এটা এটা শর্টেস্ট ডিস্টেন্স, এটা ঠিক সরল রেখা, এ আর বি এর মাঝে যে একটা ওকে দিয়ে একটা সরল রেখা, এটা শর্টেস্ট ডিস্টেন্স, কিন্তু শর্টেস্ট টাইম নয়। কি করে বুঝতে পারছো শর্টেস্ট টাইম নয়? তাহলে তুমি যদি এর পরের পথটা কি দেখো, তাহলে এই পথটা এরকম, আর তারপরে এইটা, এটা বন্ধুকে বাঁচানোর একটা উৎকৃষ্ট উপায় হতে পারে। এখানে সময় কম, জল মাঝে এটা জলের সময় বেশি ব্যয় করছে, এখানে জলের সময় কম ব্যয় করছে, তাহলে এটা বন্ধু তাড়াতাড়ি উপকৃত হবে। তো এইখানে বেশি সময় ব্যয় করা হচ্ছে বাতাস, অসুবিধা নেই কিছু, এখানেও সময়টা কম দিতে হবে না, তাহলে এইটা থেকে এটা প্রেফারেবল, টাইম কম কিল করবে। ঠিক আছে, তাহলে দিস পাথ ইজ নট অ্যালাউড, সরল রেখা যেটা সেটা অ্যালাউড। ওই জন্য যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো এসে পড়ে, সে সোজা বেরিয়ে যায় না। এটা যদি ঘন মাধ্যম হয়, তাহলে আলোক যদি এইভাবে ফেলো, তাহলে সে সোজা বেরিয়ে যায় না, যাওয়ার কথা ছিল সোজা, কিন্তু এই মাধ্যমের যেগুলো অনেক কারণ আছে, তার বিভিন্ন কারণ আমি এক এক করে বলবো, তো সেই সমস্ত কারণের জন্য সোজা বেরিয়ে যায় না, সে এইভাবে বেঁকে যায়। তার মধ্যে একটা কারণ হচ্ছে মিনিমাম টাইম নয়, এটা মিনিমাম শর্টেস্ট ডিস্টেন্স হতে পারে, খুব কম দূরত্ব হতে পারে, কিন্তু দূরত্ব কম মানেই যে সময় কম তা নয়। তাহলে এই ধরনের পথগুলো সম্ভব হতে পারে, এইটা একটা হতে পারে, এইটা একটা হতে পারে, এইটা একটা হতে পারে। কোন পথটা অ্যাকচুয়াল পথ, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো অনেকগুলোতে এটা তো যতটা কম সময়, এইটা যত তার থেকেও কম সময়, তো এত যে পথ পাচ্ছি কাছাকাছি, যদি তুমি টাইমের গ্রাফ আঁকো, তুমি একটা কাজ করতে লাগলে, তুমি এইখান থেকে আলো ফেললে ওখানে গেল, দিয়ে তুমি টাইম মাপতে লাগলে, দিয়ে টাইম প্লট করতে লাগলে, টাইম বিভিন্ন এক্স এর জন্য, আর তুমি এরকম একটা গ্রাফ পেয়ে গেলে। কোনো একটা এক্স এর জন্য বেশি টাইম, পরের এক্স এর জন্য আরেকটু কম টাইম, তারপর আরেকটু কম টাইম, কোনো একটা পার্টিকুলার এক্স এর জন্য একদম মিনিমাম টাইম, টি মিনিমাম, তারপর আবার টাইম বাড়তে শুরু করেছে, এক্স বাড়ছে, তখন আবার টাইম বাড়তে শুরু করেছে, আবার কোনোভাবে টাইম বাড়তে শুরু করেছে। এই মিনিমাম টাইমটা তোমায় খুঁজে বার করতে হবে, আর তার জন্য আমরা মিনিমাম টাইম বের করি কিভাবে, ডেরিভেটিভ করে। ফার্স্ট ডেরিভেটিভ, টাইমের ডেরিভেটিভ করে দাও সময় এক্স এর রেসপেক্টে, আর আমরা জানি স্লোপ জিরো, মিনিমাম বা ম্যাক্সিমাম কোনো কিছুর জন্য ফার্স্ট ডেরিভেটিভ বা স্লোপ জিরো হয়। মোটামুটি জানা আছে সবার, ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে পড়াচ্ছি আমি স্লোপ জিরোর কথা। যদি তোমার কোনো ফাংশন এরকম হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি এক্স হয়, আর যদি গ্রাফ এরকম হয়, এরকম হয়, তাহলে এখানে স্লোপ জিরো, এই যে ডিওয়াই ডিএক্স জিরো, ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে নতি স্লোপ, তাহলে নতিটা এখানে জিরো, এক্স অক্ষের সমান্তরাল। ঠিক এই বিন্দুটারও তাই, এক্স অক্ষের স্পর্শক আঁকো, স্পর্শকটা ডিওয়াই ডিএক্স মানে স্পর্শকটা নতি ট্যান থিটা, তাহলে সেটা এক্স অক্ষের সমান্তরাল, এখানেও স্লোপ জিরো, এখানেও স্লোপ জিরো, এখানেও স্লোপ জিরো। তাহলে যে সমস্ত জায়গাতে ম্যাক্সিমা বা মিনিমা এইগুলো পেয়েছো, এই সব জায়গায় হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ জিরো। ঠিক আছে, তাহলে তুমি অনেক পথ পেয়েছো, তার মধ্যে এরকম কিছু কিছু পথ তুমি বেছে নাও। ধরে নাও তোমার এটা একটা একটা আয়না বা কাঁচ, মানে কাঁচ মানে এরকম কাঁচ, এরকম কাঁচ, হ্যাঁ, যে আলো লম্ব হয়ে পড়বে, তার ভেতর দিকে বেঁকে যাবে এরকম, হ্যাঁ, মিরার নয় কিন্তু। তো এরকম অভিলম্ব টানলে এরকম এখানে, এবার তোমার এটা এ বিন্দু আর এটা বি বিন্দু এরকম, তো সোজা তো যাবে না, বুঝতে পারছো, তো আলো এইভাবে এসেছে, তারপরে বেঁকে গেছে। অভিলম্ব থেকে দূরে সরে যাওয়ার কোনো চান্স নেই, তাহলে বেশি টাইম লেগে যাবে, তো কাছাকাছি চলে আসবে, এইটা তোমার বি বিন্দু। ঠিক আছে, আর কতটা জায়গা ছিল, এইখান থেকে এতটা জায়গা ছিল, এই পুরো ডিস্টেন্সটা তুমি ধরে নাও ডি, পুরোটা ধরে নাও ডি, এইখান থেকে এতটা। যে কোনো জায়গায় আলো এসে পড়তে পারে, এখানে এসে পড়ে ওখানে যেতে পারে, এখানে পড়ে এসে এখানে যেতে পারে, এখানে পড়েছে এখানে যেতে পারে, যে কোনো জায়গায় পড়ে এখানে আসতে পারে। কিন্তু সব পথ তো এরকম তো হয় না, সব জায়গাতে আলো এসে সব দিকে বেঁকে গেল তা তো হয় না, কোনো একটা বিন্দুতে এসে পড়ে তারপরে বেঁকে যায়। আর সেই বিন্দুটাকে আমরা খুঁজে বার করতে যাচ্ছি, কোন বিন্দু, কোন কন্ডিশন অনুসারে এটা হচ্ছে, কিছু একটা ল মেনে তো হচ্ছে। তাহলে এখান থেকে এটা যদি তুমি ধরে নাও যে এক্স দূরত্ব আলো এসে পড়েছে, এটা এক্স, তাহলে বাকিটা ডি মাইনাস এক্স, এই যে ডিস্টেন্সটা, এটা তোমার এতটা ডি, এখান থেকে এতটা, এই বি আছে যতটা, এটা তোমার ডি, তাহলে এটা হচ্ছে ডি মাইনাস এক্স। ঠিক আছে, এবার অভিলম্বের সাথে কত কোণে এসে পড়েছে, ধরে নাও I1 কোণে এসে পড়েছে, বা আই কোণে এসে পড়েছে আই, আর কত কোণে প্রতিষ্ঠিত হয়েছে, আর কোণে। আর এই যে টাইম, এই যে উচ্চতাটা, এর উচ্চতা এটা ধরে নাও H1, আর এই যে বি এর যে গভীরতা যেটা, সেটা ধরে নাও H2, এরকম ধরে নাও। এবার এটা যদি আই হয়, তাহলে এটাও আই, একান্তর কোণ। আবার এটা যদি আর হয়, তাহলে এটাও আর, একান্তর কোণ।
তাহলে এ থেকে ওতে যাবে, ও থেকে বিতে যাবে, টাইম কত লেগেছে? তাহলে টোটাল টাইম লেগেছে সাপোজ টি, টোটাল টাইম টি, সেটা হচ্ছে টি1 প্লাস টি2। এখানে এইখান থেকে যেতে সময় লেগেছে টি1, এটা ও বিন্দু, আর এইখান থেকে এতটা যেতে সময় লেগেছে টি2 এতটা। আর আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে এসি ইজিক্যাল টু ভিটি, এটা হচ্ছে ফর্মুলা। মানে কি, মানে যদি আলোর বেগ সমবেগ হয়, তো এটা আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ কত, এটা সি, আর এখানে আলোর বেগ কত ভি। এখানে জলে আলোর বেগ একটু কমে যায়, ফাঁকায় ফাঁকায় যাচ্ছে তো বেগ বেশি, এখানে গেল তো বাধা দিচ্ছে তো বেগ একটু কমে যায়, এটা ভি হয়ে যায়। তারও অনেক কারণ আছে, এই আছে। আচ্ছা, তো এখানে টাইম কত, যেটা টি1 কত, টি1 এর দূরত্ব হচ্ছে এ ও, এতটা দূরত্ব, আর বেগ হচ্ছে সি। তার ফর্মুলা থেকে তুমি বের করতে পারো, এটা হচ্ছে এ ও বাই সি, এস ইজিক্যাল টু ভিটি, ফর্মুলা দূরত্ব সমান বেগ ইন্টু টাইম। আর পরের যে টাইমটা টি2, এই টাইমটা এটা হচ্ছে ওবি বাই ভি, তাহলে এটা ওবি বাই ভেলোসিটি। এবার বের করে নাও এ ওটা, 1/c থাকলো, আর এ ও এইখান থেকে এতটা, তার মানে এটা কি, এটা একটা অতিভুজ, এটা তার ভূমি, এটা লম্ব, এটা আই কোণ, তার এটা লম্ব, এটা ভূমি। তাহলে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাহলে এইচ1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 8। তাহলে এ ও সমান রুট ওভার এইচ1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/v থাকলো ওবি, ওবি মানে রুট ওভার ডি মাইনাস এক্স স্কোয়ার প্লাস এইচ2 স্কোয়ার, এটা একটা অতিভুজ, তাহলে লম্বভূমি, তাহলে এটা হচ্ছে এইচ2 স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এটা হচ্ছে টাইম। তাহলে এইখান থেকে এতটা গেল, তো টাইম লাগলো এত। এবার মিনিমাম টাইমের শর্ত বের করছে, কোন এক্স এ পড়লে টাইম চেঞ্জ হচ্ছে, অন্য একটা এক্স অন্য টাইম, আবার একটা এক্স অন্য টাইম, বিভিন্ন এক্স এর জন্য বিভিন্ন রকম টাইম পাচ্ছ। যে শর্তের জন্য ডিটি ডিএক্স 0 হবে, সেটাকে তুমি বলতে পারো মিনিমাম টাইম। ফার্স্ট ডেরিভেটিভ শূন্য, টাইমের এক্স এর রেসপেক্টে টাইমের ডেরিভেটিভ করছো তুমি, ফার্স্ট ডেরিভেটিভ শূন্য। গ্রাফটা দেখে আমরা বুঝে নিয়েছি, এরকম একটা শর্টেস্ট এরকম একটা গ্রাফ আছে, এরকম একটা বিন্দু আছে, এই গ্রাফের স্লোপ 0, এক্স এর এক্স এদিকে টি। এবার ডেরিভেটিভ করাটা খুব সোজা, এটা 1/c তো কনস্ট্যান্ট, তাহলে এটা 1/c থাকলো, আর এটা রুট এক্স এর ডেরিভেটিভ যেটা হয় 1/2 রুট এক্স টাইপের, তাহলে এটা 1/2 রুট এইচ1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের আবার আলাদা করে ডেরিভেটিভ করতে হবে, সেটা 2x, আর এইদিকে প্লাস আবার এই ডেরিভেটিভ করবে, তাহলে 1/1 ভিটা থাকলো 2 রুট এইচ2 স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার, আর ডি মাইনাস এক্স এর আবার ডেরিভেটিভ করতে হবে তোমাকে ওখানে, তাহলে 2 ইন্টু ডি মাইনাস এক্স এটা, আর এক্স এর জন্য তুমি আলাদা করে ডেরিভেটিভ করলে -1 এক্স আছে, মাইনাস এক্স আছে, তার ডেরিভেটিভ করতে হবে তোমাকে, তো -1, তাহলে 2 গুলো কেটে দাও ইকুয়াল টু 0, 2 গুলো কেটে দিলাম এটা, তাহলে এক্স বাই সামথিং আছে, আর ওখানে ডি মাইনাস এক্স বাই সামথিং এভাবে আছে। এবার একটা কাজ করে দিই, আমরা দুদিক বরাবর আলোর যে যেটা আমাদের বেগ যেটা, সেটা দিয়ে গুণ করে দাও, সি দিয়ে গুণ করে দাও, বা সি দিয়ে এখন গুণ করতে হবে না, নেক্সট লাইনে গুণ করবো। এটা এক্স বাই এটা, এক্স বাই এটা, তার মানে কি, এক্স মানে হচ্ছে ভূমি, আমাদের ওই লম্ব, এইটা কোনাকুনি লম্ব, আর রুট ওভার এটা মানে অতিভুজ, তা লম্ব বাই অতিভুজ তার মানে সাইন আই। তাহলে এটা কি পাচ্ছ, 1/c সাইন আই ইকুয়াল টু, মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে ইকুয়াল টু ডি মাইনাস এক্স, তার মানে এটা লম্ব এটা অতিভুজ, তার মানে সাইন আর, তাহলে এটা ভিটা কেটে দিয়েছে, এটা 2টা কাটা হবে, তাহলে এটা 1/v সাইন আর। এবার এই সিটাকে ওই পাশে নিয়ে চলে যাও, তাহলে সাইন আই ইকুয়াল টু c/v সাইন আর, এইটা একটা রিলেশন আমরা পেয়ে গেলাম। এটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি নেক্সট স্টেপে যাচ্ছি। ঠিক আছে, সাইন আই সমান c/v সাইন আর। এবার আমার সব মুছে দিয়ে আমি এক্সপ্রেশনটা জাস্ট লিখে রাখছি, যেটা এলো আমাদের ফাইনাল, সাইন আই ইকুয়াল টু সাইন আর, আর c/v, তো এখানে আলোর বেগ যেটা ছিল শূন্য মাধ্যম ছিল যেটা সি, আর এখানে জলের মাধ্যমটা হচ্ছে
ভি, মানে বেগ যেটা সেটা হচ্ছে ভি। আর সি বাই ভি এটা কনস্ট্যান্ট। যদি আলো কনস্ট্যান্ট থাকে, আলোর বর্ণ লাল বর্ণ হয়, যদি কনস্ট্যান্ট থাকে, মাধ্যমটা যদি কনস্ট্যান্ট থাকে, প্র্যাকটিক্যাল করতে করতে তো মাধ্যমটা সেম আছে না, আমি তো পাল্টাইনি, কাজটা কাজই আছে, তাহলে এদের যে অনুপাত এটাও কনস্ট্যান্ট। আর অনুপাতটা বোঝাচ্ছে কি? অনুপাতটা বোঝাচ্ছে যে শূন্যে কত আলোর বেগ ছিল আর এই মাধ্যমে কত আলোর বেগ, এটাকে বলা হয় মিউ। মিউটাকে বলে রিফ্রাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক সি বাই ভি, তার মানে কি সি ইজ ইকাল টু মিউ ইন্টু ভি, বা এটা বলতে পারো ভি ইজ ইকাল টু সি বাই মিউ, ভি ইকাল টু সি বাই মিউ। তার মানে এখানে বেগ কত হবে? আলোর শূন্য মাধ্যমে যা বেগ ছিল তার থেকে মিউ ভাগ বেগটা কমে যাবে এখানে, ঠিক আছে, বেগটা মিউ পরিমাণে কমে যাবে। তাহলে এটা প্রতিসরাঙ্ক। যদি মিউ কনস্ট্যান্ট, মাধ্যম যে আলো এসছে সেটা যদি কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ, আর মিডিয়ামটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে মিউ সবসময় কনস্ট্যান্ট। তো সাইন আই ইকুয়াল টু মিউ সাইন আর, এটা হচ্ছে স্নেলের সূত্র, স্নেলস ল, যেটা এখান থেকে আসছে, ফার্মার প্রিন্সিপাল থেকে তুমি এটা নিয়ে আসবে, প্রকৃতির নিয়মটাকে নিয়ে তুমি এটাকে বানিয়ে ফেললে, একটা সূত্র বের করে দিলে, সেটা ফার্মার প্রিন্সিপাল। তার মানে সাইন আই বা সাইন আরের যেটা রেশিও সেটা হবে ধ্রুবক। হ্যাঁ, সাইন আই বাই সাইন আর, এই যে রেশিও সেটা হচ্ছে মিউ, এইটা কনস্ট্যান্ট, মিউ কনস্ট্যান্ট। একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে এবং নির্দিষ্ট মিডিয়ামের ক্ষেত্রে মিউ ইজ কনস্ট্যান্ট, প্রতিসরাঙ্ক বলা হয় এটাকে, তো কনস্ট্যান্ট। তার মানে যদি আইকন তুমি বাড়াও তাহলে আর কোনো বাড়বে, কারণ ডান দিকটা কনস্ট্যান্ট আছে না। তাহলে তোমার যেটা সূত্র সেটা হচ্ছে, এটা তোমার যদি সেই জলের সারফেসটা হয় বা কাঁচের সারফেসটা হয়, এটা যদি নর্মাল হয়, এখানে যদি আইকনে আলো এসে পড়ে, আর যদি আর কোণে আলো বেঁকে যায়, তাহলে এটা যদি আইকন হয়, এটা যদি আর কোণ হয়, তুমি যদি আইটাকে বাড়াও, তাহলে এরকম করো, তাহলে আরটাও একটু বেড়ে যাবে, ঠিক আছে, বেড়ে যাবে। তাহলে কি সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। এবার যদি এটা শূন্য মাধ্যম না হয়, যদি এটা এমন একটা মাধ্যম হলো যে মাধ্যমের বেগ সি নয়, বেগটা সি1, আর এখানে একটা মাধ্যম সেটা বেগ ভি নয়, এটা সি2, এরকম, তাহলে ওই যে এক্সপ্রেশনটা করেছিলাম, সেই এক্সপ্রেশনে তুমি সি এর জায়গায় সি1 বসাও, এখানে এটা সি2 বসাও, দিয়ে পুরো এক্সপ্রেশনটা যদি গুণ করো তুমি, তাহলে কি পাবে? তাহলে এটা পাবে মিউ1 সাইন আই ইকুয়াল টু মিউ2 সাইন আর। মিউ1 মিউ2 কি? মিউ1 ইকুয়াল টু হচ্ছে সি, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই এই মাধ্যমে আলোর বেগ, এটা মিউ। শূন্য মাধ্যমে আলো বেগ বাই কোনো একটি মাধ্যমে আলো বেগ, সেটাকে বলা ছিল মিউ। আর ওর মিউ ছিল 1, ওটা সি বাই সি ছিল, তো সেটা 1। আর এটা আবার 1 নয়, এটা সি বাই সি1। আর এর মিউ কত? মিউ2 কত? সি বাই সি2, প্রতিসরাঙ্ক। তার মানে দেখতে পাচ্ছি আমরা মিউ1 সাইন আই ইকুয়াল টু মিউ2 সাইন আর, এটা হচ্ছে স্নেলের সূত্রের আরেকটা রূপ। মানে মিউ যদি 1 হয়ে যায় তাহলে আগেরটাই পেয়ে যাবে, মিউ1 হয়ে গেল, মিউ2 মিউ হয়ে গেল, তাহলে আগের ইকুয়েশনটা তুমি ফেরত পেলে। আর যদি প্রত্যেকটি মিডিয়ামের মিউ আলাদা থাকে, তাহলে ঠিক এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে যে জায়গাতে আপতন হবে সেই বিন্দুতে এই সূত্র তুমি কাজে লাগাতে পারো, সাইন আই ইকুয়াল টু সাইন আর। তো এই যে প্রতিসরণের যে এটা পেলাম আমরা, মিউ, যেটা মিউটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি? মিউটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে মিডিয়াম যেটা, সেই মিডিয়ামের প্রপার্টি বোঝাচ্ছে যে তুমি এখানে কিছু একটা আলো ফেললাম, কতটাকে আমি তাকে বেঁকাতে পারছি, ঠিক আছে, কতটা তাকে টেনে ধরাতে পারছি, সেটা বোঝাচ্ছে মিউ। যার যে যে আলো এসে পড়ছে তার ক্ষেত্রে যদি মনে হয় মিউটা বেশি, যে মিডিয়ামের এমন প্রপার্টি মিউটা যদি বেশি মনে হয়, তাহলে সে বেশি বেন্ড করবে, তাকে জ্যাপটা ধরতে পারবে। আর যদি মিউটা কম হয় তাহলে সে একটু কম কম রেসপন্স করবে, এরকম ব্যাপার। তো প্রতিসরণের সংজ্ঞা তৈরি করবো আমরা এখান থেকেই, যে কি কি জিনিস। তো যেটা প্রতিসরণ আমরা সাধারণভাবে পড়ে থাকি সেটা কি, আলো, এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। তো আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসে পড়লো এখানে, তো অবিলম্বের দিকে সরে গেল, এটা আইকন, এটা আরকন, শর্টেস্ট টাইম হবে এবং স্নেলের সূত্র মেনে চলবে। এটা যদি মিউ1 হয় প্রতিসরাঙ্ক, এই প্রতিসরাঙ্ক যদি হয় মিউ2, তাহলে মিউ1 সাইন আই ইকুয়াল টু মিউ2 সাইন আর, এই সূত্র মেনটেন হতে হবে। আর যদি তুমি উল্টোটা করো, যদি এইটা তোমার ঘন মাধ্যম হয়, এটা তোমার লঘু মাধ্যম হয়, আর তুমি যদি ঘন থেকে আলো ফেলো, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এটা তোমার আইকন, এটা তোমার আরকন। এখানেও স্নেলের সূত্র মেনে চলবে, এই বিন্দু থেকে এই বিন্দু যেটা, সেটাও শর্টেস্ট টাইম হবে, এখানে ঘন ছিল যা ছিল ওখানে যেন ফ্রি হয়ে গেছে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে।
এখানেও স্নেলের সূত্র কাজে লাগবে, এখানে যেটা